আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে ডেভিল হান্টের সার্বিক কার্যক্রম সমন্বয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৩৯ দিন পর টিসিবির ট্রাক সেল কার্যক্রম আবারও শুরু। ডিসেম্বরের নির্বাচন ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে মুখোমুখি ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের সার্বিক কার্যক্রম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো শয়তান যেন পালাতে না পারে। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তার দোসর দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় ১ মাস ৯ দিন বন্ধ থাকার পর পুনরায় টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রমজানে টিসিবি ট্রাক সেলে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে। ঢাকার ৫০টি স্থানে এ কার্যক্রম চলবে ২৮ মার্চ পর্যন্ত। আরও জানাচ্ছেন আবু তাহের নয়ন। দর্শক, স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। আপনারা জানেন যে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ প্রায় ৪০ দিন পর ১০ই ফেব্রুয়ারিতে আবার চালু করেছে। ঢাকা শহরে ৫০টি এবং চট্টগ্রাম শহরে ২০টি ট্রাক সেল ইতিমধ্যে চালু করা হয়েছে। এই কার্যক্রমে ফ্যামিলি প্যাকেজ ছাড়াও এর বাইরে ২৮ মার্চ পর্যন্ত এখানে যে কোনো সুবিধাভোগী তারা পণ্য কিনতে পারবে। ৫টি পণ্যের সরবরাহ ইতিমধ্যে আহ, রাজধানী জুড়ে রয়েছেন ৫০টি। তবে এখানকার যারা ডিলার রয়েছেন তারা জানিয়েছেন যে পূর্বে ৩৫০টি প্যাকেজ থাকলেও এখন ২৫০টি দেওয়া হচ্ছে, যার ফলে অনেকেই লম্বা লাইন ধরে অনেকে পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। যারা এখানে পণ্য কিনতে এসেছেন কৃষি পণ্যের, যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে ফ্যামিলি প্যাকেজ ছাড়াও যে কোনো সুবিধাভোগী ২৮শে মার্চ পর্যন্ত এই ট্রাক সেল থেকে তারা ৫টি পণ্য কিনতে পারবে। চলুন এখানকার টিসিবি পণ্য যারা কিনতে এসেছেন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। এই যে দীর্ঘদিন সিরিয়াল ধরে থাকতে হয়, তাড়াতাড়ি দেওয়া হয়, এটা আরো ভালো হয়। আগে প্যাকেট করে রাত্রে সকালে আসে দিয়ে দিল, তাহলে মানুষের আর সময়টা নষ্ট হয় না। এখন যে জিনিস কম কিনতে আইসা সময় নষ্ট হয়ে যেতেছে। আমাকে সমস্যা যে আমরা দরিদ্রদের মাল পাই স্যার, আমরা ৯টা বাজে ১২টা বাজে ১টা ২টা বাজে মাল পাই। আর আমাকে খেতে দেখি একটা যদি সুন্দর হয় আধা কেজি খেতে আমি কিছু খান। ৯টা বাজে আইছি, ধান বাজা বেলা ১২টা বাজে ধান মাল। অনেক কষ্ট হয়েছে, এটা দেওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। যদি আমাদের দেয় তাহলে আরো সুবিধা হবে ভাইয়া। ভালোই লাগে, কিন্তু দিতে তো ভালোই, কষ্ট কষ্ট নিলেও আমরা চলা যায়, এই হিসেবে তো ভালো। আমরা সিরিয়াল করে তারপরে টোকেন দিয়ে তারপর দিয়ে দিই। কোন জিনিসের কত দাম করে নিচ্ছেন? আমরা তেল নিচ্ছি ১০০ টাকা, চিনি নিচ্ছি ৭০ টাকা, ছোলা নিচ্ছি ৬০ টাকা, খেজুর ১৫৫ টাকা। টিসিবি পণ্য কিনতে আসা সুবিধাভোগীরা তারা বলছেন সরকার যেন এই পণ্যের সরবরাহ আরো বৃদ্ধি করে দেয়। তাছাড়া এখানকার ডিলারশিপ যারা রয়েছেন অতি দ্রুত যেন পণ্য সরবরাহে কোনো ধরনের বিলম্ব
তৈরি না করে। তারা বলছেন যে সকাল 9টায় আসলেও প্রায় 12টা বেজে যায়, কোনো কোনো ক্ষেত্রে নানান বিড়ম্বনা পড়তে হয়। অচিরেই উচিত টিসিবির কর্তৃপক্ষের নজরদারি করা। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বর্তমানে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই বলেও জানান তিনি। মঙ্গলবার ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 118টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন ভবনে প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার ইসির অবস্থান তুলে ধরেন। তিনি জানান, সম্ভাব্য নিকটবর্তী তারিখ ধরেই কাজ করে যাচ্ছে কমিশন। নিজেদের অবস্থান এখনো অপরিবর্তিত রেখেই ডিসেম্বরে নির্বাচন ধরেই এগুচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে তখন ইসি বিষয়টি সম্ভব কিনা বিবেচনা করবে বলেও মনে করেন তিনি। তবে অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, 5 স্তরের স্থানীয় নির্বাচন করতে হলে অন্তত 1 বছরের মতো সময় লাগতে পারে। অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে সৌদি আরবগামী বিমান টিকিটের দাম। 2 মাস আগেও যেখানে 40 থেকে 50 হাজার টাকায় পাওয়া যেত টিকিট, সেখানে এখন টিকিটই মিলছে না। যদিও কয়েকটিতে পাওয়া যাচ্ছে, দাম দেখা যাচ্ছে 1,75,000 টাকা। জাকির হোসেনের বিশেষ রিপোর্ট। বাংলাদেশ থেকে প্রবাসীদের সবচেয়ে বড় বাজার হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্টের সৌদি আরবেই প্রায় 30 লক্ষ প্রবাসী অবস্থান করছে। মিডল ইস্টের বিভিন্ন দেশ এবং বাংলাদেশ থেকে যারা যাচ্ছে বা যারা আসছে, সেই বিমান ভাড়া কিন্তু আগে যেটা ছিল 40,000 50,000, সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে 1 লাখ 1,20,000। এই 2-3 মাসের মধ্যে যেভাবে বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে, এতে বিপাকে পড়েছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। দর্শক, কোরাস নিউজের পর্দায় আমরা জানার চেষ্টা করব বিমান ভাড়া কেন এত বৃদ্ধি পেয়েছে, বা এই সিন্ডিকেট বা এই কালোবাজারি কেন হয়েছে। এই বিষয়গুলো আমরা আজকে এজেন্সির বিভিন্ন মালিকের কাছে আমরা জানার চেষ্টা করব। চলুন জেনে নেব। ভাই, এই যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে যেতে গেলে টিকিটের মূল্য আগে ছিল যেমন 40-50 হাজার টাকা, সেটা বেড়ে এখন 1 লাখ 1,20,000 টাকা হয়ে গেছে। দ্বিগুণেরও বেশি সৌদি আরবে যেতে গিয়ে আর কি প্রবাসীদের গুনতে হচ্ছে আসলে। তো টিকিটের মূল্য বৃদ্ধিতে আসলে মানে কারা দায়ী, বা কি কারণে মূলত এই টিকিটের দাম বেড়ে গেছে, আপনি কি মনে করেন? সৌদি আরব আমাদের বাংলাদেশের একটা বিশাল শ্রমবাদ। এখানে সাধারণত নিম্ন মধ্যবিত্ত যারা কর্মসংস্থানের জন্য যান। তো টিকিটের দাম বাড়ার কারণে আসলে যেমন আমরা ব্যবসায়ী, ছোট ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত, তেমনি যাত্রীরা তো আসলে অনেক ক্ষতিগ্রস্ত। সাধারণত আমার যতটুকু মনে করি এর পিছনে আসলে যারা বড় বড় অনেক ব্যবসায়ী তারা হয়তো সিন্ডিকেট করে এইটার দাম বাড়ার পিছনে একটা বিশাল কারণ। এজেন্সি হিসেবে আপনারা তো ভোগান্তির শিকার হচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা ভোগান্তির শিকার হচ্ছি বলতে, আমরা যেহেতু অনেক বছর ধরে আসলে টিকিটটা সেল করছি, তো পুরানো যে ক্লায়েন্ট তারা যখন আসে তারাও দেখছে আসলে, আমি যখন জানালাম যে টিকিটের প্রাইসটা কত, যারা আগে 50,000 টাকায় যেত বা 60,000 টাকায় যেত তাদেরকে আমরা টিকিটের প্রাইসটা জানাচ্ছি 1 লাখ টাকা, অনেক সময় দেখা যায় 1,20,30 এরকমও হয়ে থাকে। এটা সৌদি আরব ছাড়াও হচ্ছে অন্যান্য যে দেশগুলো নিয়েও আমরা তো আসলে সব দেশে টিকিটে সেল করছি। সো দেখা যায় টিকিটের প্রাইসটা ডাবল থেকে ট্রিপল হয়ে যাচ্ছে এখন। তো আমরা দেখছি আমরা টিকিটটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে প্রপার যে দামটা আসলে দেওয়া উচিত, ন্যায্য যে দামটা, সেই দামে আমরা আসলে দিতে পারছি না। এখানে 28 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের কোনো ফ্লাইটে কোনো সিটই নেই, নো সিট। আর 1st অফ মার্চে মানে এই যে সিটটা এখন দেখতে পাচ্ছেন 95,528, এটাতেই সিট আছে মনে হয় হাতে গোনা কয়েকটা। কারণ যদি
এখানে বেশি সিট থাকতো তাহলে তার পরের দিনের ফ্লাইটে 1,06,500 টাকা সিট হতো না। হ্যাঁ, এবং যদি কন্টিনিউয়াসলি আমরা এর পরবর্তী ডেটগুলি দেখতে থাকি তাহলে ফেয়ার কন্টিনিউয়াসলি 1,06,000 বা তার কাছাকাছি। তো এটা আসলে একটা ক্রাইসিস এখনকার, মানে যেটা একটা খুবই বার্নিং একটা ইস্যু, যে মিডল ইস্ট বা সৌদি এই রুটের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার। হ্যাঁ, প্রথমত টিকিট পাওয়াই যাচ্ছে না, আর দ্বিতীয়ত যেগুলি পাওয়া যাচ্ছে লাখের উপরে ফেয়ার। ইভেন আগামী 2-3 দিন বা 5 দিন পরে সৌদি এয়ারলাইন্সের ফেয়ার হচ্ছে 1,75,000 টাকা। তো এই ফেয়ার গুলি অস্বাভাবিক, এবং এই ফেয়ার বা এত ভাড়া দিয়ে যে মানুষ যাচ্ছে এটার পেছনে মূল ভূমিকাটা আমরা মনে করি সেটা হচ্ছে এয়ারলাইন্সের সিন্ডিকেট। সৌদি আরবগামী সৌদি এয়ারলাইন্সের টিকিট 1,75,000 টাকা, মানে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত যদি কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে চায় ওয়ান ওয়ে টিকিট 1,75,000 টাকা। বিশ্বাস করতে পারছেন যে 2 মাস আগেও সৌদিতে যেতে বাংলাদেশ থেকে মাত্র 40 থেকে 50,000 টাকায় যেখানে যেতে পারতো, 2 মাস পরে এখন 1,75,000 টাকায় সৌদি এয়ারলাইন্সে। আর বাংলাদেশ বিমান, ইউএস এয়ারলাইন্স এই আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কোথাও কোনো টিকিট নেই। দর্শক, এজেন্সি থেকে শুরু করে এয়ারলাইন্সের কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন যাদেরকেই বলি না কেন, যত সিন্ডিকেটই হোক না কেন, পকেট কিন্তু কাটছে সাধারণ যাত্রীদের, বাংলাদেশের সাধারণ শ্রমিক হিসেবে যারা যাচ্ছে তাদের। আমরা রেমিটেন্সের জন্যই মূলত আমাদের দেশ চলছে। এই রেমিটেন্স যোদ্ধা যারা সুবিধা বঞ্চিত, যাদের এত টাকার ঘাটতি যাচ্ছে, তাদেরকে আমরা কতটুকু সুবিধা দিতে পারছি, প্রশ্ন রয়ে গেল সকলের কাছে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। এবার জেলা সংবাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন তৃতীয় ধাপের প্রার্থীরা। মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়কে দেশের বিভিন্ন জেলা থেকে আগতরা অবস্থান কর্মসূচি পালন করেন। বিস্তারিত জানাচ্ছেন ইসরাফিল ফকির। আরে ভাই, এটা কি মামুলি খেলা নাকি যে আপনি নিয়োগ দিবেন আবার বাতিল করে দিবেন? পুলিশের আমাদের উপর অতর্কিত হামলা করেছে। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, কোনো সুখবর না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। দর্শক দেখছেন কুরাইশ নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগে। প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ কেন রাস্তায়, এমনই স্লোগানে মুখরিত শাহবাগ। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এই আন্দোলন করছে 5 দিন যাবত। শাহবাগে আছে 2 দিন, এবং গতকালকে আপনারা দেখেছেন যে তাদের উপরে টিয়ার শেল, জল কামান এবং সাউন্ড গ্রেনেড হামলা চালিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এখনো দাঁড়িয়ে আছে তারা। চলুন কথা বলে আসি সুপারিশপ্রাপ্ত আন্দোলনরত শিক্ষকদের সাথে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য টানা 6ষ্ঠ দিনের মতো 6 তারিখ থেকে অবস্থান কর্মসূচি পালন করছি লাগাতার। আমার ভাই বোনেরা রাস্তায় ঘুমাচ্ছে। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, কোনো সুখবর না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আহত হয়েছে অসংখ্য, এবং আমাদের 10-12 জনের মতো এডমিটেড আছে এখনো হসপিটালে। পুলিশের আমাদের উপর অতর্কিত হামলা করেছে, এবং আমাদের বোনের উপরে টিয়ার শেল, জল কামান এগুলো ছাড়ার পরে আমাদের বাচ্চারা পর্যন্ত আহত হয়েছে। এখানে আসার কারণ হলো আমাদের 6531 জন সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছেন, এবং সরকারের নিয়োগের প্রাপ্তে আমরা মেডিকেল এবং কি আমরা সিভিল সার্জন কৃতক ডকুমেন্ট পেয়ে সব ডকুমেন্ট আমরা সরকারি অধিদপ্তরে জমা দিয়েছি, এবং আমাদের 5 ডিসেম্বর জয়েন করার কথা ছিল। এর মধ্যে 31 জন রিটকারীর জন্য আমাদের এই 6 জানুয়ারি আমাদের রাইটটা আমাদের যে নিয়োগ ওইটা বাতিল করে দিয়েছে। আরে ভাই, এটা কি মামুলি খেলা নাকি যে আপনি নিয়োগ দিবেন আবার বাতিল করে দিবেন? এটা কি আমরা কি ছোটকালে যে পুতুল খেলি তা নাকি, যে আমাদের নিয়োগ দিলেন এবং আমাদের সাথে তাল বাহানা করবেন?
এই জন্যই আমরা মাঠে আছি এবং থাকবো। আমাদের দাবি একটাই, আমাদের 6531টি পরিবারকে মুক্তি দিন, আমাদের যোগদান দিন। আর আমাদের নিয়োগ কার্যক্রমটা 2023 সালে প্রকাশিত হয়, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। আর প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি ওরা নিয়োগ করতেছে, ওরা 5-6 মাস যাবত চাকরি করতেছে, কিন্তু আমরা তৃতীয় ধাপ আমরা সুপারিশপ্রাপ্ত হয়েও আজকে রাস্তায়। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচি থেকে জানাচ্ছিলাম আমি ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অ্যাভিয়ান ফ্লুর প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য বাজারে পড়েছে সবচেয়ে বেশি প্রভাব। বিশেষ করে ডিমের দাম আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, তার সঙ্গে বাড়ছে রাজনৈতিক বিতর্কও। এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতি, জনস্বাস্থ্য এবং রাজনৈতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রে 2022 সালের ফেব্রুয়ারিতে প্রথম টার্কির মধ্যে ধরা পড়ে অ্যাভিয়ান ফ্লুর সংক্রমণ। এরপর থেকে এটি ব্যাপকভাবে ছড়িয়েছে। এখন পর্যন্ত 15 কোটির বেশি পাখির মৃত্যু হয়েছে। গত ডিসেম্বর ও জানুয়ারিতেই মারা গেছে 4 কোটি 10 লাখের বেশি পাখি। এরপর ভাইরাসটি গরুর মধ্যেও ছড়িয়ে পড়ে। তবে এতে এ পর্যন্ত 67 জন মানুষ আক্রান্ত হয়েছে, যাদের বেশিরভাগই দুগ্ধ খামারের শ্রমিক। গত জানুয়ারিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। জানাবো খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের 36 দলের নতুন ফরম্যাটে সিটি 22 এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাদ্রিদ 11তম স্থানে থেকে শেষ করে। এছাড়া এই ম্যাচটি হবে এই দুই দলের চ্যাম্পিয়ন্স লিগের 13তম মুখোমুখি লড়াই। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির আগে দুই দলই রয়েছে দুশ্চিন্তায়। নিজেদের চিরচেনা ছন্দে নেই 2022-23 মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার, অন্যদিকে চোটে দিশেহারা রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে 18 ফেব্রুয়ারি রোডিগার ও আলবা ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রিয়াল কোচ আনচেলত্তি। অন্যদিকে ম্যানচেস্টার সিটিও ছন্দে নেই, নিজেদের লিগেও শেষ 4-এ ওঠার সংগ্রাম করছে। সর্বশেষ ম্যাচে 5-1 ব্যবধানে হেরেছে আর্সেনালের বিপক্ষে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আমি বাংলার গান গাই গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কলকাতার SSKM হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের এই প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পীকে। একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই শিল্পী। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। এরপর শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে। এর সঙ্গে তিনি আক্রান্ত হন নিউমোনিয়ায়। হঠাৎ জ্ঞান হারালে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ইতিমধ্যেই গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে ডেভিল হান্টের সার্বিক কার্যক্রম সমন্বয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 39 দিন পর টিসিবির ট্রাক সেল কার্যক্রম আবারও শুরু। ডিসেম্বরের নির্বাচন ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে মুখোমুখি ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।